আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নিবন্ধনের জন্য আবেদন করা 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শুরু হচ্ছে বলেও জানান তিনি। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন রোজার আগে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। একদিন পর ঘোষিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়। কিন্তু তারপরও ভোট নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ ছিল জনমনে। এমনকি ভোটের পরিবেশ আর নানা শর্তের কথা বলায় কোনো রাজনৈতিক দলের বক্তব্যেও প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা। তবে ইসি বলছে ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। জানান নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দল আবেদন করেছিল। তার মধ্যে 121টি আবেদন নাকচ করেছে ইসি। এনসিপি সহ বাকি 22টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর সাথে আরো কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি। ইসি সচিব জানান সুষ্ঠু ভোট অনুষ্ঠানে মতামত জানতে খুব শীঘ্রই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা এখন জোট গঠন নিয়ে। ভোটের অঙ্ক মেলাতে তারা ছুটছেন শরিকদের মন জয়ে। যুগপৎ আন্দোলনে থাকাদের নিয়ে জোটবদ্ধভাবে ভোট করতে চায় বিএনপি। তবে সেই প্ল্যাটফর্মে থাকছে না জামায়াত। লড়তে চায় ইসলামপন্থী কয়েকটি দলকে সঙ্গে নিয়ে। অন্যদিকে জোট নিয়ে আরও অপেক্ষা করতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ভোট এলেই বাড়তে থাকে জোটের রাজনীতি। দলের প্রতিটি পরিকল্পনা পদক্ষেপে থাকে নানা সমীকরণ। জয় পরাজয়ের হিসাব নিকেশের পাশাপাশি থাকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার অঙ্গীকার। আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারও চলছে নানামুখী জোট গঠনের তোড়জোড়। রাজপথের বৃহৎ দল বিএনপি ইতিমধ্যে জামায়াতকে ছাড়াই যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়ে নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছে। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তবে তফসিল ঘোষণার পরই নির্বাচনে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তফসিল ঘোষণা হওয়ার পরে যদি আমরা মনে করি যে ভোটটাকে সুন্দর করতে হবে, আমাদের মোর্চা করা প্রয়োজন আছে, তখন দেখা যাবে। এখন এটাকে প্রেডিক্ট করাটা কঠিন। জোট গঠনের প্রক্রিয়ায় জামায়াত ইসলামীও পিছিয়ে নেই। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল নিয়ে জোট গঠন করতে পারে জামায়াত। যেহেতু নির্বাচন এখন মোটামুটি সুস্পষ্ট হয়ে গেছে, প্রাথমিক পর্যায়ে যতটুকু আলোচনা হয়েছে, আমার ধারণা যে নির্বাচনের আগে এই সব দলের সাথে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা কিভাবে হবে এটা এখনই কনফার্ম হয় নাই, যে এটা জোট হবে না এটার কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি পাবে, অথবা হতে পারে যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে হবে যে আমরা একটা আসনে হয়তো একটি দলের এখানে নমিনি থাকবেন, আমরা সবাই তাকে সাপোর্ট করব। এখনো নিবন্ধন না পেলেও নানা কারণে আলোচিত সমালোচিত রাজনীতির দল এনসিপি আগামী নির্বাচনে জোট গঠন করতে পারে। তবে কোন দলের সঙ্গে জোট গঠন করা হবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি। আমরা কারোর সাথে জোট করলে সেটা অবশ্যই এনসিপির নেতৃত্বে হবে, কিন্তু সেই জোটের বিষয়টি কিন্তু এখনই বলা যাচ্ছে না, যেহেতু সামনে আরো সময় আছে। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচনে জোট নিয়ে নিজেদের মধ্যে ভিন্ন অবস্থান থাকলেও যে কোনো মূল্যে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংশয় সংখ্যা দেখি না, যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। উপদেষ্টাদের মধ্যে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক এরকম আছেন, আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের 2টি বাড়ি সহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এরপরই তিনি ও তার পরিবারের সদস্যদের অনিয়ম খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ফেঁসে যান। একই সাথে তার বিরুদ্ধে বিদেশে $300 মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটপাটের অভিযোগ সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এবার জয়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন অবৈধভাবে 60 কোটি টাকা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে 54 কোটি টাকা মূল্যের 2টি বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদক বলছে বাংলাদেশি নাগরিক হলেও আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ি মূল্য হচ্ছে 54 কোটি 4 লক্ষ 32,258 টাকা। এদিকে 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং সেই বুকিং বাতিল করে 4টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উৎখাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগের মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের সহকারী পুলিশ সুপার এনামুল হক। আদালত চার্জশিটটি গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। এর আগে 2025 সালের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন এনামুল হক। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়। উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গ্রেফতার জানে আলম অপুর বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।
এদিকে অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদের দাবি, এ ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই আর বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। ঘটনায় মামলা হলে 2 আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ওখানে টাকার ব্যাগ নিতে কালো। আলোচিত এই চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপু গ্রেফতারের পর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টাকে জড়িয়ে বক্তব্য দেন। পরের দিন অপুর স্ত্রী আনিশা দাবি করেন এক রাজনৈতিক নেতা জোর করে সেই ভিডিও ধারণ করেন। আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। তাকে চাঁদাবাজ বানাইলো কে? ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, জানে আলম অপুকে চিনতেন না তিনি। তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে, তো ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয় না। এদিকে গুলশানের এই ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ড দেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা কিভাবে এত মারণাস্ত্র কিনেছিলেন তার তদন্ত হবে, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকালে সরকার প্রধানের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, এ সফর 2 দেশের সম্পর্ক আরো মজবুত করেছে। সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো, সেগুলো স্পাইওয়্যার। আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল, সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে। কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে ফিরল 52,000 ঘনফুট লুটের পাথর। প্রশাসন বলছে অভিযান অব্যাহত থাকবে। এদিকে সাদা পাথর চুরির ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি হাসান সুমনের তোলা ছবিতে রিশাদ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেখে মনে হতে পারে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো এক জায়গা, অথচ এটি দেশের অন্যতম পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর। সম্প্রতি যেখানে পাথরের দেখা মিলেছে নামমাত্র, অথচ জীববৈচিত্র্য রক্ষা ও আকস্মিকভাবে উজান থেকে নেমে আসা ঢল প্রতিরোধী এই সাদা পাথর ছিল প্রকৃতির অনন্য এক দান, যার প্রায় সবটাই লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনার পর টনক নড়ে সিলেট জেলা প্রশাসনের। শুরু হয় যৌথ অভিযান। জেলা প্রশাসনের তথ্য মতে অভিযানে শতাধিক ট্রাকে উদ্ধার করা হয় 52,000 ঘনফুট পাথর। বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ পুলিশ আছে, র্যাবও থাকেন, বিজিবি সব যারা আছেন তারা আমরা একসাথেই আমরা কাজ করতেছি। রাত থেকে শুরু হয়েছে, এটা বলা হচ্ছে যে এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন মনে করবে যে এটা চলা দরকার, ততক্ষণ পর্যন্ত চেকপোস্ট থাকবে। চুরি যাওয়া এইসব পাথরের একাংশের দেখা মেলে ভোলাগঞ্জ থেকে 25 কিলোমিটার দূরে ধোপাগুল নামক স্থানে স্টোন ক্রাশার মিলে। এই পাথর ঢাকা, ফেনী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা চলছিল বলে জানা যায়। পাথরগুলা বুলাগঞ্জ থেকে আনছি, এলজি পাথর, আর বুলাগঞ্জ অবৈধ পাথর, এর লাগে আর একটা দুইজন। এটা মালিক আছে গিয়ে ফেনী, আমরা ট্রান্সপোর্টেতে টিপ নেই, যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানায় আমরা পৌঁছাই দিই। যৌথ অভিযানে উদ্ধার হওয়া পাথরগুলো পুনরায় ফেলা হয় ধলাই নদীতে। পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিলেটের জেলা প্রশাসক।
এই যে কার্যক্রমটা আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা দীর্ঘ সময় থেকে এটা করে আসছি, এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা করে আসছি। বিগত সময়ে আমরা চেক প্রতিস্থাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, এগুলো ফলপ্রসূ নিয়ে হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখনো যে উদ্যোগ সেটা ফলপ্রসূ হবে। এছাড়া এই ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। ভোলাগঞ্জের প্রবেশ মুখে লেখা ছিল পাহাড় নদী পাথরের রাজ্যে স্বাগতম। সেই ভোলাগঞ্জেই নেই সেই সাদা পাথর। যদিও কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে, তবে প্রশ্ন হলো ঠিক কতটা উদ্ধার হবে ভোলাগঞ্জের কাঙ্ক্ষিত সাদা পাথর? রেশাদ হাসান, নিউজ 24, সিলেট। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর আগামী 7 দিনের মধ্যে আগের স্থানে এনে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের তালিকাও চেয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার একটি রিটের শুনানি নিয়ে এসব আদেশ দেওয়া হয়। এদিকে লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আরেকটি রিট আবেদন করেছেন এক আইনজীবী, যার শুনানি হবে রোববার। তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের ডিসি ও কোম্পানিগঞ্জের ইউএনও সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। আদালত শুনানি সামনে রুল জারি করেছেন যে এই পাথরের এলাকা যেটা, সেটা সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ক্ষতিপূরণ আদায় করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, এবং এই এলাকাটাকে পরিবেশ আইন অনুযায়ী ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া সেকশন 5-এ যেটা বিধান আছে সেইভাবে করার কোনো নির্দেশ। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। ডেমরার সারুলিয়া এলাকায় শীতলক্ষা নদীর তীর থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক 40,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র্যাব 11। বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই পাথর উদ্ধার করা হয়। র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকটা মেশিনে ক্রাশ করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। এদের মালিক পক্ষের তালিকা করা হয়েছে। আমরা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের ইসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। 2026 সালে হজ যাত্রায় বিমান ভাড়া 50,000 টাকা কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি সরকারকে ডিও লেটার দিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আগারগাঁওয়ে চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তথ্য জানান তিনি। বলেন, হজ যাত্রায় পারফরমেন্স খারাপ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে মন্ত্রণালয়। শারীরিকভাবে সুস্থ না থাকলে কেউ আর হজে যেতে পারবেন না বলেও জানান উপদেষ্টা। হজ পালনে সৌদিতে খাবার, বিছানা, পানি সহ নানা সংকট কাটাতেও সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। সংবাদের সময় হলো আরেকটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। দ্বিতীয় স্তরে টেস্ট কাঠামো কিছু দেশকে দেউলিয়া করে দিতে পারে, এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে তিনি বলেন, আইসিসির লাভজনক জায়গায় বিনিয়োগ করা উচিত। গেল 15 বছর টেস্ট ক্রিকেটের দ্বিস্তর কাঠামো বাস্তবায়ন নিয়ে আলোচনা কম হয়নি। তবে বিশ্ব ক্রিকেটের 3 মোড়ল এক বিন্দুতে পৌঁছাতে না পারায় তা বাস্তবায়ন করতে পারেনি আইসিসি। গত কয়েকদিন হলো আবারও আলোচনার তুঙ্গে এই ইস্যু। আইসিসি চাইছে লাল বলে যেসব দেশ কম খেলে তাদের জন্য সুব্যবস্থা করতে, তবে সেখানে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন অনেকেই। কিছু দেশ ভাবছে দ্বিতীয় স্তরে নেমে গেলে আইসিসি থেকে লভ্যাংশ কম পাবে। আবার ইংল্যান্ড যদি দ্বিতীয় স্তরে নেমে যায় সেক্ষেত্রে অ্যাশেজের মতো সিরিজ তারা খেলতে না পারার আশঙ্কা তৈরি হবে।
এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বলছেন, দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্যালেন্ডার কিছু কিছু দেশকে দেউলিয়ার পথে নিয়ে যেতে পারে। টেস্ট ক্রিকেট কম হলে ক্ষতি নেই, বরং লাভ। আমি মনে করি না বিশ্বের প্রতিটি দেশকে টেস্ট ক্রিকেট খেলার লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা আসলে দেশগুলোকে দেউলিয়া করার চেষ্টা করব, যদি জোর করে তাদের টেস্ট খেলাতে বাধ্য করি। তিনি বলছেন, দ্বিস্তরের পথে না গিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজের মতো বড় সিরিজগুলোতে বেশি বিনিয়োগ করা উচিত। আমাদের নিশ্চিত করতে হবে টেস্ট ক্রিকেটের সেই জায়গায় বিনিয়োগ করা যেখানে অর্থবহ এবং প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এজন্যই অ্যাশেজ এত বড় ও লাভজনক, কারণ এর গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। যদি দ্বিস্তর বিশিষ্ট কাঠামো তৈরি করা হয়, সেক্ষেত্রে বিপদে পড়তে পারে বাংলাদেশ। দ্বিতীয় স্তরে নেমে গেলে তিন মোড়লের সাথে টেস্ট খেলা নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা, সেই সাথে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি। সুখন সরকার, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।